ফুটবল ম্যাচ দেখতে যাব বলে রেডি হচ্ছিলাম, হঠাৎ কোত্থেকে এসে বাধা দিল ঝড় বৃষ্টি। বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন দেখে বিষয়টা আরও সাংঘাতিক গড়ে উঠল। তাই আর কি করি, মনমরা হয়ে ঘরের ভেতর বসে থাকলাম। সন্ধ্যের দিকে যখন ঝড় বৃষ্টির দাপট কমে গেল, তখন দেখি ছোট মামা পুরো ভিজে বাড়ি ফিরছে। একটু পরে পোশাক বদলে ছোট মামা ঘরে ঢুকলেন আর আমাকে দেখে বললেন, কি রে গুরু, তুই অন্ধকারে কাপড় বদলে বসে আছিস যে? ধুর, ফুটবল খেলা বন্ধ হয়ে গেছে। তাতে কি হয়েছে? যে খেলা কেউ দেখার যোগ্য নয়, সে খেলা আবার কেউ দেখতে যায় নাকি? ফিক ফিক করে হাসলেন আর চাপা স্বরে বলে উঠলেন, চল বেরিয়ে পড়ি। একটু অবাক স্বরে বলে উঠলাম, কোথায়? ফেরার পথে শর্টকাট সিঙ্গি মশাইয়ের বাগানের পাশের দিয়ে এলাম। বললে বিশ্বাস করবি না গুরু, ঝড় বাদলের দিনে পুরো আম গাছ থেকে আম ঝরে পড়ে গেছে। এই জ্যৈষ্ঠ মাসের আম, বুঝলি তো, সব গাছ পাকা। এই অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা? তুই বড্ড বোকা। ছোট মামা একটু চটে গেলেন। বিদ্যুতের ঝলকানিতে দেখলাম না, সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে পড়ে আছে। চল কুড়িয়ে আনি। কিন্তু ছোট মামা, বাগানে তো ভোলা আছে। ভোলা বলছিল সিঙ্গি মশাই নাকি ভোলাকে তার বন্দুকটা দিয়েছেন। ভোলা তোর চেয়েও ভোলা, সিঙ্গি মশাইয়ের বন্দুক দেবে ভোলাকে? ভোলা বন্দুক চড়তে জানে। আর তাছাড়া বন্দুকটা যদিও বা দিয়ে থাকে, তাহলে সিঙ্গি মশাইয়ের বাড়িতে নিশ্চয়ই ডাকাতি তো হবেই। তুই জানিস, ওট ওট, দেরি করা ঠিক নয়। দোনামোনা করে বললাম, বন্দুক না থাকলেও ভোলা খুব সাংঘাতিক লোক ছোট মামা, চোখ দুটো দেখলেই ভয় করে। ছোট মামা আমার কথায় কান দিলেন না, কোত্থেকে একটা থলে আর টর্চ লাইট নিয়ে এলেন। বললেন, ভোলা এখন খেতে গেছে, চলে আয়। শোন, জুতো খুলে ফেল, খালি পায়ে যাব। সিঙ্গি মশাইয়ের আম বাগানটা গ্রামের শেষ মাঠের ধারে, মাঝখানে একটা মাচার ওপরে ছোট্ট ছাউনি আছে। ভোলা সেখানে বসে বাগান পাহারা দেয়। সে মারাত্মক লোক। বাগানে আনাচে কানাচে কেউ যদি পা রাখে, সে কি করে টের পেয়ে যায় কে জানে। টের পেলেই এমন হক ছাড়ে যে পিলে চমকে যায়। গত মাসে ভোলার সঙ্গে আম করাতে গিয়ে কি বিপদেই না পড়েছিলাম। আমি তো যা হোক করে পালিয়ে বেঁচেছিলাম, ওদিকে ভোলা ওর হাতে ধরা পড়ে সে এক কী কেলেঙ্কারি। ভোলাকে শাস্তি অবশ্যই দিয়েছিলেন ভোলার বাবা আর হাবুল বাবু। গ্রামের সব শুদ্ধ লোকের সামনে কান ধরে উঠবোস করানোর শাস্তি। ভোলা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতেই পারেনি। সেই কথা ভেবেই আমার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু ছোটো মামার অবাধ্য হওয়াও আমার সাহস নেই। তাছাড়া ছোটো মামা না থাকলে কে আমাকে শহরের গঞ্জে মেলায় নিয়ে যাবে? পৃথিবীতে কোথাও না কোথাও কত সুন্দর সুন্দর ঘটনা ঘটছে। ছোটো মামা না নিয়ে গেলে আমি একা এইসব দেখতেই পাবো না। সন্ধ্যায় অন্ধকার বেজায় কালো, মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। ব্যাঙ পোকামাকড় তুলকালাম গান শুরু করেছে। ঝিঙি মশাইয়ের আমবাগানের দিকে যতই এগোচ্ছি, ততই যেন অস্বস্তিটা বেড়ে যাচ্ছে। ছোটো মামা পায়ের সামনে টর্চের আলো ফেলে সাবধানে হাঁটছেন। তার পেছনে থলে হাতে আমি হাঁটছি। অনেকক্ষণ পরে ছোটো মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, ভোলার কুড়ে ঘরে লণ্ঠন জ্বলছে ঠিকই, কিন্তু বাজি রেখে বলতে পারি সে ব্যাটা নেই। কি করে বুঝলেন? দিঘির পাড়ে টর্চের আলো দেখলাম না, ভোলা ওখান থেকে খেতে যায়।
ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না, কী সব বোকা বোকা কোশ্চেন করিস। আর রাত বেড়ে দেখু টর্চ ছাড়া বাগান পাহারা দিতে পারে। চল আর কথা নয়, আয়, তোকে বাগানের এক কোণে টর্চের আলোয় বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে আনবো। চুপচাপ বসে থাকবি কিন্তু, কোথাও যাবি না। ছোট মামাকে কথাটা বলতে গিয়েও পারলাম না। ভোলা বলেছিল ওই বাগানের কোন একটা আম গাছে কবে কেউ একজন গলায় দড়ি দিয়ে মরেছিল, তার সেই আত্মাটা এখনো আছে। তবে সে ভোলার ভয়ে বেরোতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবেই সেই আত্মাটা বাইরে এসে ভয় দেখায় লোকজনদের। জল কাদা জমে আছে ঘাসের পাকে, টর্চের আলো দেখে সাবধানে হাঁটতে হচ্ছে। আমি সেই আত্মাটার কথা ভেবে এদিকে ওদিকে তাকাচ্ছিলাম বারবার। ভোলা যে এখন বাগানে নেই। কিছুক্ষণ পরে ছোট মামা আমাকে দাঁড় করিয়ে বললেন, তুই এখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া করাবো না। কত পাকা আম! টর্চের আলোয় কতগুলো পাকা আম দেখেই আমি ভূতের ভয়টা ভুলে গেলাম। এইসব আম নাকি সেরা জাতের আম, একটু আঁশ নেই, একেবারে ক্ষীরের সন্দেশের মতন স্বাদ। এই ভিজে ঘাসের ওপরে বসে থাকা যায় না, তাই দাঁড়িয়ে রইলাম। ছোট মামা এদিক ওদিকে টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন, আর মিছে গন্ধে আমার মুখে জল চলে আসছে। কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেল কিছুক্ষণের মধ্যেই। তারপরে ছোট মামা বললেন, এইবার যাচ্ছি বাতাসাবক গাছটার কাছে। খাসা আম, বুঝলি গুরু? তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, তবে কান খাড়া রাখবি কিন্তু। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, শুনতে পেলেই তুই ডাকবি আমায়, বুঝলি? ছোট মামার টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কোনো গাছের মাথায় একটা পাখির ডানা দিয়ে জল ছাড়লো, আর সেই ডানা ঝাপটানোতে আমার বুকটা ধড়াস করে উঠল। কিন্তু সুস্বাদু আমের মিষ্টি গন্ধ আমার ভয়টা ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পরে ধূপধাপ শব্দ করতে করতে ছোট মামা এসে গেলেন। না, গাছটা খুঁজে পেলাম না। ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলাম। ভোলা আসছে, চল বেরিয়ে পড়ি। ছোট মামা, বড় অন্ধকার যে। টর্চের আলো জ্বাললে ভোলা দেখতে পায়। খালি বোকার মতো কথাবার্তা। থলেটা আমায় দে, আর আমার এই হাতটা ধর, ছাড়বি না বলে দিচ্ছি। ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন, আর হাতটা ধরে সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। কি সাংঘাতিক ঠান্ডা ছিল সে হাত! ছোট মামা বললেন, কি হলো, হাত ছাড়লি কেন? আপনার হাত যে সাংঘাতিক ঠান্ডা। ধুর বোকা, জলকাদা ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চলে আয় শিগগির। এই সময় সত্যি ভোলার তেলে ভরা গান শুনতে পেলাম। ছোট মামার বরফের মতন হাতটা চেপেই ধরে রাখতে হলো। গুরু, দৌড়ো দৌড়ো! ছোট মামা প্রায় এবারে হতদম্ব হয়ে দৌড়াচ্ছেন। আমিও দৌড়াচ্ছি। কতক্ষণ দৌড়াচ্ছি জানি না, আমি এবার হাঁপিয়ে পড়েছিলাম। ছোট মামা, আমার পা ব্যথা করছে। ছোট মামার এবার দয়া হলো, আর বললেন, অনেকটা ভুর পথে আসতে হলো, কিন্তু কি আর করা যাক, এবার আস্তে আস্তে যাওয়া যাক। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এখানে ওখানে জোনাকির আলো জ্বলছে। কাছে কোথাও আচমকাই শেয়াল ডাকতে লাগলো। একটু ভয় পেয়ে বললাম, আমরা কোথায় এসে পৌঁছেছি ছোট মামা? নদীর ধারে, বুঝলি না? ভোলার চোখ রাত বিরাতেও দেখতে পায়, তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরে আসতে হলো। তা গুরু, এবার একটা আম টেস্ট করে দেখি, কি বলিস? সিঙ্গি মশাইয়ের বাগানের আমনায়ের খুব ডাক, দেখি সত্যি কি না। ছোট মামা ওখানেই বসে পড়লেন, আর কিরকম একটা অদ্ভুত স্বরে ওখানেই আম খেতে শুরু করলেন।
আমি ওখানে দাঁড়িয়ে আছি আর ভাবছি আমাকেও আম খেতে দেবে ছোটো মামা, কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেলেন। ছোটো মামা আমগুলো খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ফেলছেন। কিছুক্ষণ পরে না বলে পারলাম না, কেমন আম ছোটো মামা? জিভে একটা শব্দ করে ছোটো মামা বললেন, ফার্স্ট ক্লাস। তুই খেলে টের পেতিস গুরু, কিন্তু কি আর করা যাবে, সবগুলো তো আমি ঝোঁকের বসে খেয়ে ফেললাম। প্রায় ভ্যাঁ করে কেঁদে ওঠার সুরে বললাম, হ্যাঁ সব? হ্যাঁ, তোর কথা মনেই ছিল না, বরং তার বেলা তোকে একটু আদর করি। আয় সামনে আয়। বলে ছোটো মামা আমার মুখে আর মাথায় হাত বোলাতে থাকলেন। কি অজস্র ঠান্ডা হাত! আমি চেঁচিয়ে বললাম, না ছোটো মামা, বড় ঠান্ডা লাগছে যে। আমের গন্ধ কেমন পিঠে টের পাচ্ছিস বল গুরু? এই নে আমার হাতটা শোক। ছোটো মামার আঙুলটা আমার নাকে ঢুকতেই আঙুলটা আমি চেপে ধরলাম। তারপর টের পেলাম আঙুলটা বেজায় শক্তও বটে। আঙুল না হাড়! রাগে দুঃখে আমি কেঁদে ফেললাম। ছোটো মামা আদরের স্বরে বললেন, আহা হা, কাঁদে না শোনা, কাছে আসো, আজ তোমায় আম খাওয়াবো। এবার আমি নদীর জলে হাতটা ধুয়ে আসি। ছোটো মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন তার কল্পনাও করিনি। গেলেন তো গেলেনই, আর ফেরবার কোনো নামই নেই। জলের ওপরে আমি এতক্ষণে তালা ঝিলমিল করতে দেখলাম। আবার একদল শিয়াল জেগে উঠল। তখন ভয় পেয়ে ডাকলাম, ছোটো মামা, ছোটো মামা, কিন্তু কোনো সাড়া এলো না। আমি এবার মরিয়া হয়ে আরও জোরে ডাকতে থাকলাম, ছোটো মামা, ছোটো মামা। কিছুক্ষণ পরে একটু দূরে একটা টর্চের আলোর ঝিলিক দিল। তারপর ছোটো মামার গলা ভেসে এলো, গুরু, গুরু, এই গুরু। আমি সাড়া দিলাম। ছোটো মামা কাছে এলেন। তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচণ্ড খাপ্পা হয়ে বললেন, বিশ্বাসঘাত এইটুকু ছেলে, শালা হাড়ে হাড়ে প্রচুর বুদ্ধি। নদীর ধারে শ্মশানের পাশে আম নিয়ে পালিয়ে এসেছে, তারপর হায় হায় সবগুলো আম একা সাবান করেছে। অবাক হয়ে বললাম, ছোটো মামা, ছোটো মামা, আপনি তো। আমি মানে ছোট লোক কোথাকার। আপনি তো এখানে আমাকে নিয়ে এসে আমগুলো একা একা খেয়ে তারপরে নদীর জলে হাত ধুতে গেলেন। তারপরে ছোটো মামা বললেন, দেখি তোর মুখের গন্ধ শুকে। যখনই শুকতে এসেছে তখন আমার মুখে গন্ধ আমের। আর সেই আমের গন্ধ শুকে ছোটো মামা হতাশ হয়ে বসে বললেন, বাদা সেবক আমের গাছটা খুঁজে দেখে ফিরি, দেখি তুই নেই। ভাবলাম ভোলা আসছে বলে টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে ডেকে ডেকে পেলাম না, তারপর আবার এই সাইডে আসলাম, দেখলাম নদীর দিকে তুই চলে এসেছিস। ও গুরু রে, তুই এমন করবি ভাবতে পারিনি। বিশ্বাস করুন ছোটো মামা, আমি আম খাইনি, আপনি খেয়েছেন। আবার মিথ্যে কথা, তোর মুখে আমের গন্ধ ছাড়ছে। আপনি তো আদর করছিলেন, কি সাংঘাতিক ঠান্ডা ছিল আপনার হাত। আবার হাত ঠান্ডা, বাজে কথা বলবি রে। বলে ছোটো মামা ওনার হাতটা আমার কাঁধে ঠেকালেন আর বললেন, বল এবার, আমার হাতটা ঠান্ডা না গরম? কি আশ্চর্য, ছোটো মামার হাত তো মোটেই ঠান্ডা নয়। অমনি আমার বুকটা ধরাস করে উঠল। তাহলে কে ছোটো মামা এসে আমাকে নদীর ধারে এনেছিল? তার আঙুলটা নীলের হাড় কেন আর ভাবতে পারলাম না। আর কাঁদো কাঁদে সুরে বললাম, ছোটো মামা, ছোটো মামা, সিঙ্গি মশাইয়ের বাড়িতে সেই ভূতটা আপনার মতো সেজে এসে আমাকে এখানে টেনে এনেছিল। মৃত্যু, বাজে লোক, ছোট লোক, সব আম খেয়ে আবার আমার নামে দোষ। ছোটো মামা এই বলেই আমাকে ফেলে রেখে, শ্মশানে ফেলে রেখে এখান থেকে পালালো।
আর আমি টর্চের আলো দেখতে দেখতে ছোটো মামার পিছনে দৌড়ালাম। দৌড়াতে পৌঁছে গেলাম বাড়ি। সকালে উঠে দেখি আমার গায়ে হাত পা জ্বরে ভর্তি। আর সকালে উঠে যে জ্বর হয়েছে, তারপর হতভম্ব হয়ে আমি সেই ঘটনার কথা ভাবছিলাম। আর ছোটো মামার রাগ কমতে 3 দিন সময় লেগেছিল, কিন্তু আমি যে সত্যি কথাটা বলেছিলাম আজ পর্যন্ত কেউ বিশ্বাস করেনি। এই হলো আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। 15 এপিসোড থেকে আমাদের ঘটনা কাহিনীতে কার্টুন এপিসোড সহ আমাদের গল্প যেমন আসবে, তবে এবারে নতুন চমক কার্টুন এপিসোড আসতে চলেছে ঘটনা কাহিনীতে। থ্যাংক ইউ, পাশে থাকবেন। শুভরাত্রি।